আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমাদের সায়েন্টিফিক সিনেমা সার্টিফিকেট কোর্সে নবম ক্লাস, তাই তো? নবম ক্লাসের দ্বিতীয় পর্ব। প্রথম ক্লাস হচ্ছে আমাদের ফুলের উপরে, ফলের উপরে। সেকেন্ড ক্লাস হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এবং তার বিভিন্ন রোগ চিকিৎসা। মূল বিষয়ে আলোচনার আগে যে সত্তা আমাদের পৃথিবীর দায়িত্ব নেওয়ার পর সেই খাদ্য এবং পানীয়কে কিভাবে আমরা আমাদের দেহের মধ্যে কাজে লাগাবো। পাহাড় থেকে যেমন পাথর কাটা হয়, পাথর কেটে যেমন বড় বড় চায় আসে, চায়কে কিন্তু ভারী করা যায়, ভারী করা যায়। তাকে আবার অনেক রকম মেশিনে চালিয়ে তাকে ছোট ছোট বিভিন্ন রকম সাইজে আনতে হয়, তবে সেটা ব্যবহারের উপযোগী। ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের জমিনে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন শস্য, সবুজ ফসল, ফল, সবজি যা কিছু আমরা খাই, সেগুলো আমাদের দেহের প্রত্যেকটা কোষে কিন্তু ঢুকতে পারে। কোষের জন্য কাজের উপযোগী নয়, তাকে আমাদের দেহের জন্য উপযোগী করার জন্য বিশেষ যন্ত্র, বিশেষ রকমের একটা সিস্টেম দিয়ে, যে সিস্টেমে মুখগহ্বর আছে, যে সিস্টেমে দাঁত আছে, যে সিস্টেমে জিভ আছে, যে সিস্টেমে গলা আছে, ইসোফেগাস আছে, স্টমাক আছে, লিভার আছে, প্যানক্রিয়াস আছে, আর প্রচুর নাড়ি ভুঁড়ি রয়েছে। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সিকাম, রেকটাম। দেখতে সব নালীর মতো মনে হবে, কিন্তু এই নালীর মধ্যে সব কিছু ভেঙে দেবে। কোনো মেশিনারি যন্ত্রপাতি নেই, আমার দৃষ্টার মতো লোহা লাগানো নেই, মেশিনের মতো বড় বড় সেই রোলার নেই, কিন্তু এই গোটা গোটা চাল, গোটা গোটা ভাত, রুটি সব ভেঙে চুরমার কি হবে? এটাকে করার জন্য যে অসম্ভব, অকল্পনীয়, অত্যন্ত সূক্ষ্ম এবং অতীব জটিল সিস্টেম আল্লাহ দিয়েছেন, যে সত্তা দিয়েছেন, যে সত্তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই। সে আল্লাহর প্রশংসা করছি। তারপরে আমরা যার মাধ্যমে আমরা সঠিক এবং সত্য জ্ঞান পাওয়ার যে কিতাব, আল্লাহর কিতাব, এটা আল্লাহ প্রথমে আদমকে দিয়েছিলেন, তারপর নূহকে দিয়েছিলেন, তারপরে ইব্রাহিমকে দিয়েছিলেন, তারপরে বিভিন্ন নবী রাসূল মুসাকে দিয়েছেন, তারপরে ঈসাকে দিয়েছেন, ইউসুফকে দিয়েছেন, ইয়াকুবকে দিয়েছেন। একই মানে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হয় এবং কোরআনটা হচ্ছে আলটিমেট সমস্ত পূর্ণবর্তী কিতাবের সত্যায়িত কিতাব। সেই বাণী একই, সেই আল্লাহর যে বাণী আমাদের সর্বশেষ চূড়ান্ত, সত্যায়িত এবং আল্লাহ দ্বারা সংরক্ষিত কিতাব, যার মাধ্যমে পেয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একবার এরপরে আমাদের মূল বিষয় ডাইজেস্টিভ সিস্টেম। আমি আগে বলেছি ভূমিকাতে যে খাবারের ডাইজেস্ট মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ পাওয়া, ডাইজেস্টিভ মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ প্রাণী। সিস্টেম মানে তন্ত্র বা একটা অ্যাসেম্বলি অফ মাল্টিপল অ্যাপারাটাস আর ইনস্ট্রুমেন্ট, যেটা একসঙ্গে মিলে একটা যন্ত্র তৈরি করে, একটা মেশিন তৈরি করে। সেই সিস্টেম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। মানে মুখ থেকে পায়ু রাখতে, এর মধ্যে কোনো লোহা, তারপরে হতরি ফতরি কিছু নেই। তাহলে এই চালের গোটা দানাটা, এটা আপনি দোকান থেকে একটা ইয়ে খেলেন, কি বলে নতুন একটা খাবার খেলেন, ওটা শক্ত, মুখের মধ্যে চলে গেল, পেটের মধ্যে ধরে গেল,
একটা ধরো আমের বীজ মানে কাঁঠালের বীজ কিনে, কাঁঠালের বীজ যদি কভারটা না থাকে, সেলুলোজ যদি না থাকে, গোটা হয়ে বেরিয়ে যাবে, সেলুলোজ না থাকে, উপরে খোসাটা খুলে ফেলেছে, খাবেন, ওদের বীজা পাওয়া যাবে। এই জিনিসগুলো করছে কি, এগুলো করছে পিতা, এগুলো করছে প্যাঙ্ক্রিয়াস এবং ইন্টেস্টিনে থাকা বিভিন্ন এনজাইম। তাহলে কিছু কেমিক্যাল জিনিসপত্র, এখানে ফিজিক্যাল কোনো যন্ত্রপাতি নেই, কেমিক্যাল কিছু জিনিসপত্র পেটের মধ্যে ঢুকে খাবারকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করছে যে তার অস্তিত্ব দিতে পারছে। তা আলটিমেট দিয়ে তিনটে জিনিসে প্রবলেম করে, হয় গ্লুকোজ বা ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ, কার্বোহাইড্রেট থেকে, অ্যামাইনো অ্যাসিড প্রোটিন থেকে, আর হচ্ছে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, আমরা বলি এর বাইরে কিছু পাওয়া যায়। আলটিমেট সব এই জায়গায় প্রবলেম থেকে এই মুখ থেকে এই পর্যন্ত যাওয়ার মধ্যে সব শেষ, মানে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সব ফিনিশ। তাহলে কি হলো? প্রথমে আমরা জানবো খাবার আমরা যেগুলো খাই তার মধ্যে কি কি উপাদান রয়েছে, কার্বোহাইড্রেট, ফ্যাট আর কার্বোহাইড্রেট কতগুলো খাবারের নাম বলুন? ভাত, রুটি, মুড়ি, তারপরে হচ্ছে আর কি আছে, জব, ছাতু, আর কিছু আছে গম, মানে আমরা ম্যাক্সিমাম যা খাই সবই কার্বোহাইড্রেট। কেন খাই? যত সবজি, ফসল, শস্য যা আছে সবই কার্বোহাইড্রেট। কেন? কেন এত বেশি, এত বেশি কার্বোহাইড্রেট কেন? শরীরের প্রয়োজন বেশি থাকে। ইয়েস, মানুষের দেহকে বাঁচানোর জন্য, প্রত্যেকটা সেলকে বাঁচানোর জন্য যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তির 70 to 80% কার্বোহাইড্রেট ঠিক আছে। তাহলে কার্বোহাইড্রেট আমাদের বেশি দরকার, এই জন্যই আল্লাহ একদম হিসাব করে পরিমাণ করে কার্বোহাইড্রেট বেশি দিয়েছে। এখন যদি আমরা বুদ্ধি করে বেশি পরিমাণ হয়ে যায়, তাহলে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, তাহলে আমার বেশি বুদ্ধি হয়ে গেল, আল্লাহ থেকে বেশি বুদ্ধি হয়ে গেল না। আমরা কি কখনো আল্লাহর রাগটা অবমাননা করতে পারি? যে ক্ষমতা আছে আমাদের? পারি না, অসম্ভব। করতে পারে, আর যদি কেউ অবাধ্য করে তার পরিণতি ইহকাল পরকাল কি থাকে, মানে আল্লাহ সুবহানাহু থেকে বুঝিয়ে দিয়েছে কাপড় করে। তো কার্বোহাইড্রেট প্রচুর আল্লাহ দিয়েছেন এই জন্যই যে আমাদের দেহের মধ্যে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি। প্রত্যেকটা সেলের সার্ভাইভালের জন্য, বেঁচে থাকার জন্য যে এটিপি তৈরি হয় তার 70 to 80% কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট, তাহলে আমি যে খাবারটা খাবো তার মধ্যে মিনিমাম 60 to 70% কার্বোহাইড্রেট থাকতে হবে। প্রোটিন, প্রোটিন যে খাবারটা খাই, প্রোটিন তো খাবারের নাম বলে মাছ, মাংস, ডিম, দুধ, আর মাছ, মাংস, ডিম, আর কিছু ভেজিটেবল প্রোটিন হয়, কিছু অ্যানিমাল প্রোটিন। অ্যানিমাল প্রোটিন মানে মাছ, মাংস, ডিম, এগুলো বোঝা। ভেজিটেবল সয়াবিন, ডাল, এটা কিন্তু ম্যাক্সিমাম প্রোটিন হচ্ছে মাংস থেকে পাওয়া, যে কোনো মাংস থেকে প্রোটিন পাওয়া। তাহলে প্রোটিন আমাকে প্রোটিন যাবে 20 to 25% দিতে হবে, ঠিক আছে? আর ফ্যাট, ফ্যাট ফ্যাট আমাদের দেহে আদৌ কি কোনো কাজে লাগে? কোন কাজে লাগে? তো ফ্যাট থেকে নিষেধ করা যায়, ফ্যাট কোন কাজে লাগে? এটা অনেক কাজ আছে, আমি বলছি কথা বলছি। ফ্যাট আমাকে ওই 10 থেকে 50% দিতে হবে। একটা সুষম খাবার ডায়েটে, ব্যালেন্স ডায়েটে আমাকে প্রোটিন থাকতে হবে, ফ্যাট থাকতে হবে, কার্বোহাইড্রেট। ধর মাংস দিয়ে ভাত খাচ্ছি, সবজি আছে, ভাতটা খাওয়ার পরে মুখের মধ্যে কি হবে? মুখের মধ্যে যখন চাবালাম, চাবানোর পরে কার্বোহাইড্রেট যেটা আছে সেটা কি হবে? তো বড় বড় লম্বা চেনে আসলো। আমাদের দেহের মধ্যে কার্বোহাইড্রেট কি হিসেবে সঞ্চিত হয়? গ্লাইকোজেন। গ্লুকোজ মলিকুল, গ্লুকোজ 6-phosphate মলিকুল পরস্পর বাইন্ড হয়, আলফা 1 গ্লাইকোসাইডিক বন্ড, আর চেনের ব্রাঞ্চ হয় আলফা 1
ইউনিটটা এরকম। তো এখানে একটা গ্লুকোজ মলিকিউল আছে তো, এখানে একটা গ্লুকোজ মলিকিউল আছে, এখানে একটা গ্লুকোজ মলিকিউল আছে। এইভাবে এটার মধ্যে বন্ড যেটা হয়, এই 6টা কার্বন আছে, এই 6টা কার্বন আছে তো, এর 1 নম্বর কার্বনের সাথে এর 6 নম্বর কার্বনের একটা বন্ড হয়, যে বন্ডটা আলফা 1,4 গ্লাইকোসাইড বন্ড। আবার যেহেতু 1,4 এখানে 1 এখানে 4 যেটা এনগেজ হয়ে গেছে, তাহলে এখানে 6 নম্বর বন্ডটা আছে, তাহলে এখানে 1 এখানে 6, মানে আলফা 1,6 বন্ড, আলফা 1,6 বন্ড। মানে এই বন্ডটা আবার যদি হয়, এই বন্ড যদি হয়, তাহলে বন্ড যে আলফা 1,6 আর লিনিয়ার হলো আলফা 1,6, এই গ্লাইকোসাইড বন্ড লম্বা হয়ে থাকে। তাহলে আমাদের দেহের মধ্যে গ্লাইকোজেন থাকে, কিন্তু আমরা যে ভাত খাচ্ছি, ভাতে কি হিসেবে থাকে? ওটা তো কার্বোহাইড্রেট, কিন্তু ওটা কি হিসেবে থাকে? স্টার্চ হিসেবে। স্টার্চ নাম শুনেছে? স্টার্চের নাম শুনেছে? আমাদের দেহের মধ্যে থাকে, মানব দেহে, অ্যানিমাল দেহে থাকে গ্লাইকোজেন, আর প্ল্যান্টে থাকে স্টার্চ। এই স্টার্চ কিভাবে তৈরি হয় জানেন? স্টার্চ কিভাবে তৈরি হয়? গাছের পাতায় ক্লোরোফিলে সূর্যালোক, ইউভি রে, NADPH, ঠিক আছে, ওয়াটার মলিকিউল, কার্বন ডাই অক্সাইড আর এডিপি, সঙ্গে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল, এই মিলে কি হয়? কেলভিন সাইকেল নাম শুনেছো নিশ্চয়ই? পড়েছো কেউ? আর কেলভিন সাইকেল, এই কেলভিন সাইকেলের পাতার মধ্যে স্টার্চ থাকে। পাতার মধ্যে এই স্টার্চ সঞ্চিত হয়, সেইটা যখন ফলের মধ্যে, ফুলের মধ্যে, গাছের মধ্যে, পাতার মধ্যে সঞ্চিত হয়, সেইগুলো আমরা খাই। তাহলে পাতায় তৈরি হলো কার্বোহাইড্রেট, লাগলো কি? কার্বন ডাই অক্সাইড আর জল, সঙ্গে NADP লাগবে, ADP লাগবে, এগুলো লাগবে। তাহলে মেইনলি কার্বন ডাই অক্সাইড আর জল, এগুলো দিয়ে কম্বাইন্ড করে একটা গ্লুকোজ মলিকিউল তৈরি করছে গাছের পাতা, কেলভিন সাইকেলের মাধ্যমে। এটাকেই আমরা যখন খাচ্ছি, খাবার খেয়ে এই মুখের মধ্যে এটাকে ভাঙতে হবে। কার্বোহাইড্রেট লম্বা আছে, একটা কার্বোহাইড্রেট মলিকিউল অনেকগুলো হাজার হাজার ধরে একটা মলিকিউল, মুখের মধ্যে যখন ভাঙবো, এই ভাঙার সময় লম্বা চেনগুলো ভেঙে যাবে মাঝে মাঝে জায়গায় ভাঙবে। এই মিডিলটা ভাঙবে না, প্রান্ত ভাঙবে না, লম্বা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে মুখের মধ্যে এই কার্বোহাইড্রেটটা লম্বা হয়ে আছে, তাহলে এখানে ভাঙবে, তাহলে এখানে ভাঙবে, এখানে কিন্তু এই সাইডেও ভাঙতে পারবে না, আর এই প্রান্তও ভাঙতে পারবে না। এই অবস্থায় যে চূর্ণ অবস্থা তৈরি হলো, তাকে বলা হয় বিট স্ট্রিম। ওই সময় মুখে মিষ্টি মিষ্টি স্বাদ, বুঝা গেল? মুখের মধ্যে এই যে মেশিন ছাড়াই যে লস দিয়ে এই খাবারটা এই যে ভেঙে গেল, এই যে মাঝে ভাঙছে, এই ভাঙছেটাকে মুখের মধ্যে অ্যামাইলেজ, এই যে স্যালাইভের জুস, মুখ থেকে যে রস বেরিয়ে আসে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এখান থেকে সব রস বেরিয়ে আসে। এই রসের মধ্যে কি থাকে? আলফা অ্যামাইলেজ এনজাইম থাকে, আলফা অ্যামাইলেজ এনজাইম। এ ভাঙে কাঠের মধ্যে, এই কাঠও কিন্তু কার্বোহাইড্রেট, যে স্টার্চ বললাম কার্বোহাইড্রেট, এটাও কার্বোহাইড্রেট, কিন্তু কাঠকে আমরা হজম করতে পারি কেন? অ্যামাইলেজ এটাকে ভাঙতে পারবে না, কিছুটা। কাঠও কার্বোহাইড্রেট, গাছের ফলও কার্বোহাইড্রেট, ফল হজম করতে পারছি কিন্তু কাঠ হজম করতে পারছি। দুই প্রকার দেখবা কাঠও হজম করতে পারছি, সেলুলোজ কেন? দুই প্রকার, হ্যাঁ, এটা তো সেলুলোজ, কার্বোহাইড্রেট, এটাও কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। তাহলে আমাদের মুখের মধ্যে আলফা ফর্মের এনজাইম তৈরি, আর দুই প্রকার জীবের রসে বিটা অ্যামাইলেজ তৈরি।
বিটা মানে সেলুলোজের মধ্যে, এই কাঠের মধ্যে সেলুলোজ থাকে, এই যে বন্ডটা এটা আলফা না, এটা বিটা, এটা বিটা ফর্মে থাকে। আমাদের এই খাবার থেকে আলফা ফর্মে থাকে। তাহলে বিটা মানে যে তো মুখে তৈরি হয় না, অর্থাৎ এই এনজাইম এই কাঠকে হজম করতে পারে, ভাঙতে পারে। কিন্তু উই পোকার মধ্যে বিটা এনজাইম থাকে, ওগুলো কাট। স্যার একটু বাইরে তাহলে এই মুখে হয়ে গেল, প্রোটিন কিছু হলো না, ফ্যাটও কিছু হলো। টমাটো টমাটো নাম না, ব্যাকটার মধ্যে খাওয়াটা এখানে আনলো এই খাবারটাকে নামার পথে কার্বোহাইড্রেট তো তার কোনো কাজ করতে পারে, কার্বোহাইড্রেট তো তার এখানে তৈরি হয় কি HCl অ্যাসিড, এখানে তৈরি হয় এখানে তৈরি হচ্ছে HCl অ্যাসিড। এখানে 8+ এখানে বেরিয়ে আসবে পটাশিয়াম, ওই পটাশিয়াম কি হবে বেরিয়ে যাবে, আর এই পটাশিয়ামের সাথে ক্লোরাইড চেনটা এটা প্রোটন পাম্প বলা হয়। এই প্রোটন পাম্প এখানে দুটো জিনিস কাজ করে, দুটো মেশিন কাজ করে, একটা 8 না 8 পটাশিয়াম আর ক্লোরাইড সঙ্গে তোমার আরেকটা করে। এইখানে দুটো প্রোটন পাম্প কাজ করে। এই প্রোটন পাম্প দিয়ে সবসময় HCl তৈরি থাকে, 8+ একটা দিয়ে আসছে আর দিয়ে Cl আসছে। এইখানে কি হচ্ছে 8+ কি করে PH এর নাম হচ্ছে PH, 8+ আর গোটা বিশ্ব কি দিয়ে তৈরি, আগে বলেছিলাম কি দিয়ে তৈরি, তার মনে আছে? গোটা বিশ্ব কি দিয়ে তৈরি, আলো দিয়ে তৈরি। আলো কি দিয়ে তৈরি, ইলেকট্রন দিয়ে তৈরি, ফোটন। গোটা বিশ্বেই ফোটন আর ইলেকট্রনের খেলা, গোটা রিঅ্যাকশন যত যা হবে সব ইলেকট্রন যাওয়া আসা খেলা, ইলেকট্রন কেউ নিলে কেউ থাকে। তো এই 8+ আয়ন ব্লাডে কতটা থাকে এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা ডিপেন্ড করছে এর উপরে যে আমাদের কোন রিঅ্যাকশন কোন দিকে যাবে, আমাদের যে যেগুলো কেমিক্যাল রিঅ্যাকশন কোন দিকে আগাবে, থেমে থাকবে না বেড়ে যাবে না কমে যাবে না সে মরে যাবে, এই সব ডিপেন্ড করছে। 8+ আয়নটা পাওয়ার কতটা কনসেন্ট্রেশন আছে, পাওয়ার অফ হাইড্রোজেন KH, পাওয়ার অফ KH, পাওয়ার অফ, এই পাওয়ার অফ হাইড্রোজেন আয়নটা আমরা লগারিদম দিয়ে করি, এটাকে মনে হয় আমরা এই -7 to -14 কে প্লাস 14 তাহলে না এটা মাইনাসটা 0 তে। তো এখানে আপনার 8+ আর আমার স্টমাকে অ্যাসিডিক, এখানে 8+ আমাদের বেশি থাকতে হবে। এই বেশি থাকলে এখানে কিছু এনজাইম তৈরি হয়, এটা হচ্ছে পেপসিনোজেন।
পেপসিনোজেন, এই পেপসিনোজেনটা পেপসিনে কনভার্ট। যদি H+ আয়ন থাকে তবেই পেপসিনোজেনটা পেপসিনে কনভার্ট হবে। এই পেপসিনের যখন আমি যে প্রোটিনটা খেয়েছি প্রোটিনটা ভাঙছে, প্রোটিনের মধ্যে যে বন্ড আছে ভাঙতে চলবে চূর্ণ। তাহলে এখানে মুখে গেল কার্বোহাইড্রেট, এখানে হলো প্রোটিন। এবার সেটা নির্ণয় করতে হয় তাহলে কার্বোহাইড্রেট হজম করার যে প্রক্রিয়া সেটা তাহলে করতেই হবে। ধরো এখন পাকেন না, ধরো এটা নামিয়ে দিই, তাহলে এই সময়টা নামলো, এইখানে ধরে কিছু হলো, কিছু প্রোটিন হলো, কিছু কার্বোহাইড্রেট হলো, ফ্যাটের কিছু হয়নি। এই ফ্যাটটা এই খাবারটা এখানে ব্লাস্ট হয়ে গেল, খাবারটা নিয়ে এখানে আসে। এইখানে HCl তৈরি হওয়ার জন্য লিভারে কিছু রোল আছে, ঠিক আছে, সিনথেটিক রোল আছে। এখান থেকে খাবারটা লিভার এইটা, এইখানে লিভার থেকে পিত্তরস, এটা লিভার থেকে সবসময় পিত্তরস তৈরি হচ্ছে। পিত্তরসের মধ্যে বাইল জুস, বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট, কোলেস্টেরল, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে আছে, এখানে জমা হয়। তখন আমরা ছাগল বা গরু বা কোনো কিছু জবাই করে দিই, এরপর লিভারটা এটা গরম থাকে, এটা কিন্তু ঠান্ডা থাকে। এবং এই দুটো মাঝে একটা পর্দা থাকে, এই পর্দাটাই ইনসুলেটর হিসেবে কাজ করে। এবং এই বাইল অ্যাসিডকে বাইল জুসকে ও পূজাপ্ত লাগে, যখনই খাবারটা এখানে ঢুকবে তখন এখান থেকে পরিশিষ্ট কাইনিন বলে কিছু জিনিস কেমিক্যাল তৈরি হবে, সে এইখানে গিয়ে বলবে যে খাবার এসে নামো, এ তখন পরিমাণ মতো নেমে এখানে না, এই পিরিয়ডে নামবে নামে, আর সঙ্গে প্যানক্রিয়াসের খাবার একসঙ্গে নামলে এখানে নামবে। তাহলে বাইল জুস, প্যানক্রিয়াটিক জুস সব নামবে। প্যানক্রিয়াসে কি তৈরি হয়? প্যানক্রিয়াসে অনেক এনজাইম তৈরি হয়, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে আলফা লাইপেজ, আলফা অ্যামাইলেজ, আর লিভার থেকে বেরিয়ে আসছে বাইল জুস, বাইল অ্যাসিড, ঠিক আছে। এবার আলফা অ্যামাইলেজ এখানে তৈরি হলো, এইটা যে খাবারটা বাকি ছিল কার্বোহাইড্রেট সেটাকে হজম করে, যেটা বাকি ছিল এই যে প্রান্তে ভাঙতে পারেনি, দুই প্রান্তে ভাঙতে পারেনি, আর প্রান্তগুলো ভাঙতে পারেনি, এ ভাঙে আলফা অ্যামাইলেজ ভাঙার পরে দুটো করে তৈরি হয়, দুটো বন্ড, মানে ডবল ভাঙে, সেটা আবার পরে ভাঙে। তাহলে এখানে এটা তৈরি হলো। লাইপেজ কি করবে? এই লাইপেজ এনজাইমটা ফ্যাটকে ভাঙে, ফ্যাটকেও কিন্তু সহজে ভাঙতে পারবে না। ফ্যাটকে ভাঙার জন্য, ফ্যাট তো গোটা জলে বসে, ফ্যাট জলে কি দ্রবীভূত হয় না, জলে ভিজে যায়, তো সেখানে কাজ করে দিতে, সেখানে কাজ করার জন্য বাইল জুসের একটা হেল্প হয়। এই বাইল জুস, বাইল অ্যাসিড কিন্তু ফ্যাটের সাথে বাইন্ড করে ফ্যাটকে ভেঙে দিয়ে ছোট ছোট পার্টিকেল তৈরি করতে এমালসিফিকেশন করবে, সারফেস এরিয়া মানে ও চারপাশে কভার করবে। ওই জায়গাতে কোন এই প্যানক্রিয়াসের এটাকে বলা হয় ভিসেল, এটা বলা হয় ভিসেল ফর্মেশন। এটা যখন হবে তখন এই প্যানক্রিয়াস থেকে লাইপেজ এনজাইমটা তখন কাজ করে সেই ফ্যাটের মধ্যে থাকা বিভিন্ন রকম কোলেস্টেরল বলো, ফ্যাটি অ্যাসিড বলো, তারপরে তোমার টিএজি বলো, সব ভেঙে দিয়ে আলটিমেট কি হবে? ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, কোলেস্টেরল তৈরি হবে, তো সেই ফ্যাটের সঙ্গে বিভিন্ন ভিটামিন এ, বি এগুলো করে খাদ্য হবে। এবার সেটা নামলো পেটে থাকতে, এখানে যাওয়া হয়ে গেল পেটে থাকতে নেমে গেল। এইখানে এবার যেগুলো ডবল বন্ড আছে সেগুলোকে ভাঙানো ডাইস্যাকারাইডের এনজাইম থাকে, তখন গ্লুকোজ তৈরি হয়, তখন গ্যালাক্টোজ তৈরি হয়, তখন তোমার ইয়ে তৈরি হয়, ফ্রুক্টোজ তৈরি হয়। ওই যাদের দুধের সমস্যা, যারা দুধ খায়, দুধ কি দিয়ে তৈরি? ল্যাকটোজ দিয়ে তৈরি। ল্যাকটোজ কি থাকে? ল্যাকটোজে গ্যালাক্টোজ আর গ্লুকোজ, তাহলে গ্যালাক্টোজ আর গ্লুকোজ দুটো ভেঙে গেল। আর ফ্রুক্টোজে কি থাকে? ফ্রুক্টোজ আর গ্লুকোজ, ঠিক আছে, বুঝা গেল? আর তোমার ইয়েতে বলে ফ্রুক্টোজে থাকে ফ্রুক্টোজ আর গ্লুকোজ, এই ডাইসাইক্লোজ ভেঙে গিয়ে যাদের দুধের সমস্যা, ওই গ্যালাক্টেজ এনজাইমের অভাবে ফলে গ্লুকোজটা ভাঙতে পারে না, ফলে ওটা অ্যাবজর্ব হয় না, তখন পেটের মধ্যে নানা রকম সমস্যা তৈরি হয়। তো এটা হলো এক নম্বর জায়গা। এই টোটাল প্রসেসে এটা হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর প্রোটিনটাও ভেঙে গেল,
তাহলে প্রোটিন ভেঙে গেছে, এখানে প্রোটিন পেপসাইডেজ প্রোটিন থাকে, ট্রাইপেপটাইডেজ প্রোটিন সব ভেঙে যাওয়ার পর ধরো সব খাবার এখানে এসে হাজির, এখানে এসে সমস্ত খাবার এখানে এসে হাজির। এটা বলছি কেন এবার তো বুঝছো। তাহলে কার্বোহাইড্রেট দিয়ে কি পেলাম? গ্লুকোজ পেলাম, গ্যালাক্টোজ পেলাম, ফ্যাট দিয়ে কি পেলাম? ফ্যাটি অ্যাসিড পেলাম, ও মোনোঅ্যাসাইড গ্লিসারল পেলাম, আর কোলেস্টেরল এক্সট্রা। তাহলে ভিটামিন এ ডি কে থাকবে। আর প্রোটিন দিয়ে কি পেলাম? অ্যামাইনো অ্যাসিড। এইগুলো কি হবে? এই নারীর এখানে সব শোষণ হবে। এতদিন যা লোহা সব পাহাড় থেকে এসেছিল সব এখানে চূর্ণ হয়ে গেল, এবার এটা বাড়িতে কাজে এইখানে অ্যাবজর্ব হবে এই গ্লুকোজ, এই গ্যালাক্টোজ। কারণ যদি এই নারীতে ধরো কোনো খাবার এখানে যে হজম প্রক্রিয়া চলছে, কোনো জায়গায় যদি গন্ডগোল থাকে, এই খাবারের মধ্যে এই পরিমাণ এইগুলো পাবো পরিমাণ মতো না, যে পরিমাণে কার্বোহাইড্রেট খেয়েছিলাম সেগুলোর মধ্যে সেই পরিমাণ মতো কি এটা পাবো? কিছুটা ডাইজেস্ট থাকবে না, আনডাইজেস্টেড থাকবে। এই ফ্যাট যা খেতে যদি পরিপূর্ণভাবে না কাজ হয়ে পড়ে তাহলে সব সম্পূর্ণ ভাঙবে না। প্রোটিন যদি সম্পূর্ণ আলাদা করে সম্পূর্ণ আলাদা হবে না, তাহলে কিছু জিনিস উপরে ভাঙবে না, কিছু জিনিস মুখে হোক, স্টমাকে হোক, বা এই যে স্মল ইন্টেস্টাইন ডিউটেনামে হোক, যদি না ভাঙে ঠিকঠাক ভাবে না ভাঙতে পারে, তাহলে কিছু গোটা প্রোটিন এখানে ঢুকবে, কিছু গোটা ফ্যাট এখানে ঢুকবে, কিছু গোটা কার্বোহাইড্রেট এখানে ঢুকবে। এখন এই গোটা জিনিসগুলো কি বুঝলে? এই যে গোটা জিনিসগুলো বেরোতে এগুলো কি হবে? ওগুলো শোষণ হতে পারবে না, আবার ঘুরে মুখ দিয়ে বেরোতে পারবে না, আবার নিজে দিকে সহজে যেতে পারবে রাস্তা আগে তো অনেক রাস্তা বাকি আছে, তো লোক তো আছে লাইনে, ও লোক বেরোতেই যাবে, তাহলে এখন তো 4-5 ঘন্টা উঠতে ওই পেটে তার মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, অ্যামিবা প্রচুর থাকে, চুরুলাও থাকে। তাহলে ব্যাকটেরিয়াগুলো কি করবে? এই যেগুলো হজম হয়নি সেগুলোকে খাবে, এবং ব্যাকটেরিয়া বিভিন্ন এনজাইম থাকে, ও কি করবে? এই কার্বোহাইড্রেট যেখানে নিয়েছিল সেখানে ভাঙবে। কার্বোহাইড্রেট যদি ঠিক মতো হজম না হয় কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর ভাঙবে। তাহলে এগুলো কি হবে? পেটটা গ্যাস হবে, পেট ফাঁপবে, তাহলে উপরে ঢেকুর উঠবে, খাওয়ার পরে 2 ঘন্টা পরে পেট ফিরে গেল মুখে। তাহলে কার্বোহাইড্রেট যাতে খাবার ঠিক মতো হজম না হয় এটা হবে। যাতে দুধের সমস্যা, গ্যালাক্টেজ, এই যে গ্যালাক্টেজ এনজাইমের অভাবে গ্যালাক্টেজ এনজাইম যদি না থাকে তাহলে ল্যাকটোজ কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এটা ভাঙবে না, এটা না ভাঙলে এই জায়গাটা পেটে থেকে যাবে, আর এটা তো আমার দেহে অবজর্ব হবে না। তাহলে এর উপরে বিভিন্ন ব্যাকটেরিয়া কাজ করবে যে এই জিনিসটা তৈরি করবে, পেট ফাঁপবে, গলামুখ জ্বলবে, তাহলে পেট ফাঁপবে। এটা হবে। এই ফ্যাট যদি না ভাঙে ফ্যাট কি তৈরি হবে? ফ্যাট কি দিয়ে তৈরি? এই ফ্যাট এর মধ্যে নিয়ে তৈরি, মিথাইল, মিথেন, মিথেন চলতে থাকে। তাহলে এটা ভাঙবে, এটা ভেঙে ভেঙে কি হয়ে যাবে? মিথেন তৈরি হবে। মিথেন গ্যাস পেটের মধ্যে মিথেন তৈরি হবে, পেট আবার ঝুঁক হবে। এবার প্রোটিন যদি না ভাঙে, অ্যামাইনো অ্যাসিড যদি না হয়ে যায়, তো প্রোটিন ভেঙে কি তৈরি হবে? প্রোটিন কি দিয়ে তৈরি? আর নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্রুপ, এখানে কার্বন, এটা কার্বন থাকবে।
তাহলে এইটা হচ্ছে ফিক্সড, এইটা পরিবর্তিত হবে, এটা পরিবর্তন হতে বিভিন্ন রকমের অবস্থা তৈরি হবে। তো এই জিনিসটা তৈরি হবে তাহলে অ্যামাইনো অ্যাসিডের মেইনলি কি থাকে, অ্যামোনিয়াম গ্রুপ। এটা কি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। অ্যামোনিয়া গ্যাস তৈরি, অ্যামোনিয়া গ্যাস থাকে ও পেট খাওয়াবে। তাহলে আলটিমেট সমস্ত গ্যাস এখানে জমা হবে পেট খাওয়াবে। কোনো খাবার যদি ঠিক মতো হজম না হয় তাহলে পেটের নালীর মধ্যে যে সমস্ত খাবার আলটিমেট গিয়ে বিভিন্ন রকম গ্যাস, মিথেন গ্যাস তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, হাইড্রোজেন তৈরি করবে, অ্যামোনিয়া তৈরি করবে। এইগুলোকে, এই গ্যাসগুলো কি হবে, হার্ট রেট হবে, গতি দিয়ে উঠবে, অসুস্থ হবে। অ্যামোনিয়া কি হয়, অ্যামোনিয়া প্রচন্ড ঘোলাটে, তবে এখানে সঙ্গে সঙ্গে শোষণ হয়ে ব্লাডে চলে যায়, ব্লাডে গিয়ে ইউরিয়াতে কনভার্ট হবে এবং ইউরিয়া যত বাড়বে তত ঘাড়, মাথা, নাকগুলো জমি উঠবে। ইউরিয়া বেশি হলে তোমাদেরকে গ্যাস হলে মাথা করে গাড়ি থেকে ব্যথা করে বুঝতে পারছো কি না, মাথা জমি উঠছে বুঝলেন, ওটা কিছু বোঝা গেল। তাহলে মেন হচ্ছে খাবার তো হজম হতে হবে। এখন আমরা জানলাম যে খাবার হজম না হলে নানা সমস্যা হয়। খাবার তো হজম করতে কি কি লাগছে, মুখে রস লাগছে, পেটের স্টমাকে এক্সিডেন্টের পরিমাণ ঠিক লাগছে, লিভার থেকে বাইরে ঠিক করে লাগছে, ঠিক আছে, প্যাঙ্ক্রিয়াস থেকে ঠিক আছে, চারটি জিনিসে বিভিন্ন রসের পরিমাণ ঠিক হতে হবে। ধরো কোনো একটা মুখে কার্টিক গ্ল্যান্ডের অপারেশন করেছে, কোনো সমস্যা নেই, তাহলে কার্বোহাইড্রেট হজম করতে সমস্যা নেই। স্টমাকে যে এক্সিডেন্ট তৈরি হয় সেখানে ঠিক মতো তৈরি হচ্ছে না, তাহলে ট্রেপসিন কাজ করতে পারবে না, প্রতিজনের খাবার হজম করতে পারবে। আবার স্টমাকের এক্সিডেন্ট তৈরি হতে লিভারও হেল্প করে, লিভারের কাজ সুপার কার্বনের সমস্যা হবে। আবার প্যাঙ্ক্রিয়াসের কাজ করতে লিভার হেল্প করে, প্যাঙ্ক্রিয়াস এবং স্টমাকের কাজ করতে লিভার হেল্প করে। আবার লিভার মিক্সচার বায়োজুস তৈরি করে। তাহলে কোনো ব্যক্তির কি লিভারের সমস্যা, লিভার যদি ঠিক করে কাজ না হয় তাহলে খাবারকে ভাঙার জন্য যে যন্ত্রপাতি লাগে, ওষুধপত্র লাগে, এগুলো ঠিক পরিমাণ মতো হবে। পরিমাণ মতো যদি না হয় তাহলে যে কোনো খাবার আবার ঠিকঠাক পরিমাণে হজম হবে। ঠিকঠাক পরিমাণে যদি হজম না হয় সেটার মধ্যে বিভিন্ন গ্যাস তৈরি হবে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া উৎপন্ন হয়। গ্যাস তৈরি হবে, গ্যাসটা কেন হচ্ছে, ব্যাকটেরিয়া তাহলে ব্যাকটেরিয়া বেশি তৈরি হবে। তো ব্যাকটেরিয়া খাবার পাচ্ছে যেহেতু বাড়বে, বেড়ে গেলে কি করবে, একটি পেটের নাড়ি আছে, এই নাড়ি যেটা পাশে কভার আছে নিউক্লিয়াস দেয়ালে কি করবে, একটা আপনি নর্দমা বসে বসে আছে, মশা আছে প্রচুর, মশা আপনাদের খাওয়া যায় যখন না খেতে দেয় কোনো মশা কি এরকম বুদ্ধিমান আছে যে বা বিবেকবান যে মানুষ খাওয়া এসে বসে আছে, এখানে প্রচুর ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া ঢুকতে পারছে না, ওই এখানে ঢুকবে, এখানে সমস্ত যত নিউক্লিয়াস লেয়ার আছে ওগুলো অ্যাটাক করার চেষ্টা করবে। তাহলে এখানে কি হবে, জানালাতে পোড়া হয় না, জানালাতে ঢুক দেওয়া হয় না, ব্যাকটেরিয়া ইনফেকশন হয় না, ওটা দম হয় না, ব্যাকটেরিয়া জন্য হয়। তাহলে এখানে কি হবে, ইনফ্লামেশন হবে, ইনফেকশন থেকে ইনফ্লামেশন হবে এবং এখানে ইনফ্লামেশন হলে আমার দেহ প্রতিহত করার চেষ্টা করবে, আগে বলছি ইমিউনিটি সিস্টেম, এখানে কিছু লস তৈরি হবে, এখানে নিউক্লিয়াস তৈরি হবে। এই নিউক্লিয়াস কি হবে, এখানে চকে তাকায় জমবে, যত বেশি জমবে তত বেশি কি হবে, আমার সাথে ভালোবাসি আমার সাথে ওষুধ খাই, একটু দিয়ে কিন্তু ভালো থাকে, আমার সাথে লেগেই থাকে। তাহলে এই জাতীয় ব্যাকটেরিয়া সবসময় যদি ইনফেকশন নিয়ে থাকে নাকি ভিতরে, তাহলে আমার সাথে ভাবতে হবে, তাহলে এগুলো অনেক নিউক্লিয়ার ইউজ করতে হবে। এই সমস্যাটা বর্তমানে প্রায়
তাহলে ওই যে গোড়াতে সমস্যা লিভারে গেল, পেটের জন্য আমাদের পুরো বডির সেন্ট্রাল অর্গান তো লিভার, বাকি যা আছে সব লিভারের আমাদের বডিতে লিভার হচ্ছে এমন একটা অর্গান যেখানে লাখ লাখ হাজার হাজার কেমিক্যাল ফাংশন করে এবং পুরো বডির সমস্ত কেমিক্যাল ফাংশন যেগুলো এখানে দরকার। পেটের ডাইজেস্টিভ সিস্টেমে পুরো হজম প্রক্রিয়া খুব কন্ট্রোল করে। ও বায়োজুস যদি একবার না থাকে তাহলে এই সেলও কমে যাবে, বায়োজুসও কমে যাবে, ফ্যাট প্রোটিন সব হজম করতে সব। তাহলে লিভারের সমস্যা যদি থাকে ভালোবাসে দলিত থাকার সম্ভাবনা আছে। এখন তো এরকম ভাবে আমাশা হতে হতে প্রতিদিন আমাশা নামে মানে এই লিভারকে থাকবে তো পাতলা হয়ে যাবে। হ্যাঁ, যদি পাতলা হয়ে যায় তাহলে কি হবে? এরকম মোটা হবে। এখানে তো নার্ভ সাপ্লাই আছে, মানে আমাদের যে পায়খানার বেগ চাপা বা নিয়মিত ভাবে সেটা এরকম কয়েকগুলো দিয়ে দেওয়া চলে তাহলে এই নার্ভের প্রান্তগুলোকে কয়েকটা ফেলবে। এখানে যদি আমরা সুচ করে ব্যথা অনুভব করবো তো নার্ভের কোনো এন্ডিং আছে, নোসিসিপকে রিসেপ্টর আছে। এখানে নার্ভের যে রিসেপ্টরগুলো আছে সেগুলো যখন নষ্ট হয়ে যায়, এই ক্ষয় হতে হতে এগুলো এই নার্ভের প্রান্তগুলো নষ্ট হয়ে যেতে হবে। তাহলে যখন এই জায়গাটা পৌঁছে যাবে সেই ব্যক্তি পায়খানা দেখে বুঝতে হবে, পায়খানা বেগই হবে না তার। আর পেরিস্টালটিক মুভমেন্ট যেটা এই যে আমাদের যে খাবারটা রাখার পরে যে নারী সরকার হচ্ছে আপনার মতো হচ্ছে এই নয়টা মতে, কারণ এই তো একে কন্ট্রোল করছিল নয়টা, তাহলে নার্ভ যদি নষ্ট হয়ে যায় তাহলে পেরিস্টালটিক মুভমেন্ট নষ্ট হয়ে যাবে, পায়খানা বেগ নষ্ট। ওই ব্যক্তি কি হবে? পায়খানা ঠিক মতো হবে, পায়খানা বেগ একদম এক সপ্তাহ পর অনেক কষ্ট। পায়খানা নারী লাগছে তার নাম নষ্ট। তাহলে পেরিস্টালটিক মুভমেন্ট অফ intestinal wall যদি নষ্ট হয়ে যায় by disruption of nerve ending of intestinal nerve plexus by any means, that may be bacteria, virus, fungus or whatever, then the consequence will be the constipation. No bowel movement will occur without any bowel আমাকে এই জাতীয় সমস্যা আমার শুরু হলো কোথা থেকে? জীবন থেকে। এই ধরো ঘা হতে হতে এই ঘা হয়েছে এটা যাচ্ছে একদিনও থাকবে না, প্রথমে এখান থেকে ছুটে গেল এখান থেকে চলে গেল। আর এই জায়গাটা এমন জায়গা রাজনীতি স্টেডি করে 5 মাস থাকে এরকম 5 মাস থাকে। এই ইনফেকশনটা এখানেও সব পৌঁছে গেল। দেখুন একটা ভাঁজে গিয়ে আটকে গেছে, এই ভাঁজে গিয়ে এমনভাবে আটকে গেছে যে এখান থেকে আরও বেরোতে পারছে না। এখানে একবারে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া গ্রোথ হয়েছে, এইখানে একদম কোটি কোটি ব্যাকটেরিয়া গ্রোথ হয়ে গেছে এবং এটা কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, এই জায়গায় দিতে হবে যখন এই নারী চারপাশে ভিতর ভিতর ঘা হয়ে যাবে, এমন ঘা হয়ে যাবে যে যখন ঘা খুব বেশি হবে পায়খানা হয়ে চলে যাবে। আবার ঘা যখন শুকিয়ে গেল তো পায়খানা হয়। আর যদি একটু পেট ক্লিয়ার না হয় তো পেটের মধ্যে যে এগুলো সব প্রবলেম হবে আর পেট জাম হয়ে যাবে। আর পেটের মধ্যে এই সমস্যা হলে কি হবে? জামের মধ্যে শান্তি থাকবে না, সবসময় মানুষের কাছে উঠতে চাইবে, ঘুম হবে না, আর বিরক্ত লাগবে, কোনো কাজে মন বসবে না। এই সমস্যা থেকে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস। একইভাবে স্মল ইন্টেস্টাইনে যদি কোনো একটা জায়গায় প্রচুর ইনফেকশন হয়েছে দিয়ে এখানে একটা পাউচ তৈরি হয় না, আমরা পাতলা হয়ে বেরিয়ে যাই, কোনো জায়গায় ধোলা বস্তা চালু হচ্ছে লুজ হয়ে গেল, পকেট হয়ে যায় না, একটা পকেট হয়ে গেল। এই পকেট যখন একবার বেড়ে গেল এই পকেট তো সহজে নষ্ট হয়। এই ভিতরে নোংরা ঢুকছে সবসময়, নোংরা ঢুকছে সবসময়, ব্যাকটেরিয়া গ্রোথ হচ্ছে।
এইগুলোকে বলা হয় ডাইভার্টিক বা ডাইভার্টিক ডাইভার্টিক এটা আমাদের বুঝতে হবে। আর পেটের এই জায়গাতে এখানে তো বললাম যদি এই জায়গাতে ছোট বাড়িতে যদি বেশি বেশি পরিমাণে গ্লোবাল ব্যাকটেরিয়া তাহলে বলা হয় সিবো স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ এটা হলে কি হবে এখানে বেশি বেশি ব্যাকটেরিয়া কি হবে বেশি বেশি বাতাস তৈরি হবে যদি বেশি বেশি আমার সাথে দেওয়া হবে বেশি বেশি পেট ফাঁপবে পেট খেয়ে ভিতরে উঠবে মানে সবসময় ভিতরে উঠবে বাইরে এবং এই ঘাম পৌঁছাতে 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 এইখানে চলে আসে তাহলে এখানকার টোন যখন নষ্ট হয়ে যাবে এখানকার এই যে মাসলগুলো নষ্ট হয়ে গেল যখন নষ্ট হয়ে যাবে পায়খানা যখন বেগ কষ্ট করে বেগ করবে তখন কি হবে এই তাদের এটা বেরিয়ে যাবে এই কি বলে হারিস বলে और पायस का एक পুরো ব্যাকটেরিয়া পুরো নারী যুক্ত হয়ে যায় পেট ভালো তো জগৎ ভালো মানে পেটের কোথাও যদি অসুবিধা হয়ে যায় কিন্তু পেট থেকে সমস্ত পুষ্টি যাচ্ছে তার জীবনটাই নষ্ট পেটের যা সমস্যা সব সমস্যার সূত্রপাত কোথায় আর লিভারে যা সমস্যা সেই সমস্যার সূত্রপাত কোথায় এই যে লার্জ ইন্টেস্টাইন দেখেন আছে এটা হচ্ছে এই যে কার্বাস করল স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এর মধ্যে এটা হচ্ছে সিকাম অ্যাসেন্ডিং কলন কার্বাস করল ডিসেন্ডিং কলন সিগময়েড কলন এটা অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল বা ইন্টেস্টাইনাল ফেটল নালীর মধ্যে খুবই আচ্ছা অ্যাপেন্ডিক্স থাকা ভালো না খারাপ অ্যাপেন্ডিক্স থাকা ভালো না খারাপ শুধু এই যে তো কি কাজ করে না কাজ করে না তুমি ভেজে একটা টিকা বাদ দিতে ভেজে লাভ কি স্যার ভেজে রেখে বাদ দিতে মেয়েদের বাচ্চা না হওয়ার জন্য একদম দুটো বাচ্চার পরে অপারেশন করার জন্য ব্যস্ত থাকছে ছুটি হবে বলে তারপরে ওই ছেলেদের ভেসেক্টমি মেয়েদের তারপরে টিউবেক্টমি করছে আবার বাচ্চা না হওয়ার জন্য ট্যাবলেট খাওয়াচ্ছে মা মেয়েদের ভালো থাকার জন্য তো মেয়েদের ভবিষ্যৎ ভালো করার জন্য তো তাই তো তাহলে আমাদের পেটকে ভালো রাখার জন্য অ্যাপেন্ডিক্সকে বাদ দিতেন গর্ভবতী করতে হবে তো গর্ভবতী হলে আপনার ক্ষতি হতে পারে অভিজ্ঞতা দেখেছি যে এই জিনিসগুলো এগুলো ক্ষতি আমি আপনার সামনে বুঝে যাবো একটা মেয়েদের নারী অপারেশন কেন করে যে না যদি বেশি বাচ্চা নেয় তার দেহের ক্ষতি হবে সেই ক্ষতির চিন্তা ভাবনা নিয়ে মেয়েদেরকে আমরা আগে থেকে উন্নত করে দিচ্ছি তো আপনার পেটের মধ্যে যে অ্যাপেন্ডিক্স আছে সে তো দেহের মধ্যে ক্ষতি করবে এক সময় আগে থেকে এটা অ্যাপেন্ডিক্সটা কেন আলাদা দিয়েছে অ্যাপেন্ডিক্স হচ্ছে পুরো পেটের নালীর মধ্যে পুলিশ হিসেবে থাকে পুলিশ কি করে কোথাও বিশৃঙ্খলা হয় সেখান থেকে আমাদের পেটের নালীর মধ্যে কোথাও ইনফেকশন হয় ওটি আগে ঠিক আছে এটা গেল এক নম্বর যাতে কাটা হয়ে গেছে কি হবে হ্যাঁ তাহলে অ্যাপেন্ডিক্স কাটা হয়ে গেছে পেটে সমস্যা হতে থাকবে কোনো ইনফেকশন যদি হয় টাকা রক্ত করা যাবে না সহজে অনিশ্চিত পেটে বলে যা কিছু জানলাম সব কিছু গোড়া কি লিভার আর লিভার অনেক কাজ করে লিভার কি কাজ করে একটু জানেন বলতে পারবেন লিভার কি কাজ করে এটাকে বলতো দেখি লিভার কি কাজ করে
বাইল জুস প্রোডাকশনে হেল্প করে। ভেরি গুড। আপনাকে বলেন হজম শক্তি বৃদ্ধি হতে মোটামুটি ভালো। আর আপনি বলেন এটা আমি এই খাবারে দিই তো মেরা কে কাজ করে একটা বলো যা মনে হচ্ছে তাই বলো। দুভাবে একটা কাজ করো, দুভাবে কি কাজ আপনি বলেন খাবার থেকে যেগুলো পুষ্টিকর হয় সেগুলো আমরা তো খাবারের সিস্টেম আলোচনা করলাম, এছাড়া তো অনেক কাজ করে দিবা। তার মধ্যে কি বলেন খাবারের পুষ্টিকর লক্ষণ খাবারের পুষ্টিকর রক্ত বেশি দেয় ওটা ভালো। আর লিভার যেমন তার যাবতীয় যে মানে ভাইরাস বা আমাদের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াদের ইয়ে হয় সুসাইড ট্র্যাক করা হয় ভাইরাস বা উপাসে থাকে আমাদের প্রাইমারি ইমিউনিটি হিসেবে কাজ করে। আর খাদ্য হজম করে এটা তো বলতে পারছি বলেন তো হ্যাঁ ভেরি গুড। তারপরে আপনি বলেন আপনি একটা বলেন রক্তের গাঢ়তা ভেরি গুড বলেন অনেক কাজ করে। কতগুলো কাজ আমি বলে দিই। মেটাবলিক ফাংশন কিছু করে, ডাইজেস্টিভ ফাংশন করে, স্টোরেজ ফাংশন করে, ডিটক্সিফিকেশন করে, ব্লাড সার্কুলেশন করে, কিছু হরমোনের রিজার্ভ হিসেবে কাজ করে, সিনথেটিক ফাংশন করে। এ অনেক বড়। হ্যাঁ তো এতগুলো কাজের মধ্যে যেহেতু আমাদের আজকে মেইন টপিক হচ্ছে পেটের নাড়ি, তো পেটের নাড়ির মধ্যে খাবারকে হজম রাখা ঠিকঠাক রাখার জন্য, হজমকে ঠিকঠাক করার জন্য, প্রোটিন বা ফ্যাটকে ঠিকঠাক হজম করার জন্য, লাইপেজ এনজাইমের কাজ ঠিকমতো করার জন্য, এবং হচ্ছে তোমার হচ্ছে এইচসিএল অ্যাসিড ঠিকমতো তৈরি করার জন্য এখানে প্রচুর ভূমিকা রয়েছে। সেই ভূমিকা যদি কোনো গন্ডগোল হয়ে যায়, কমতি হয়ে যায়, তাহলে কিন্তু লিভার পেটের নাড়ির মধ্যে যা যা বোঝা হয় কিন্তু আলোচনা করলাম, খাবার ঠিকমতো হজম হবে না, পেটের মধ্যে গ্যাস তৈরি হবে। এই গ্যাস থেকে তারপর পেটের নাড়ি বাড়িয়ে গেলে সমস্যা আমাদের না হতে হতে একসময় কনস্টিপেশন হতে হতে একসময় দেখা ইয়ে হয়ে যাবে, তোমার আইবিএস হচ্ছে, আইবিএস আসলে প্রোডাক্ট ইয়ে হচ্ছে, তারপরে ইগনোরেন্ট তৈরি হচ্ছে, তো এখন সমস্যা তৈরি। মেন কারণ লিভার। তো লিভারের লিভার কেন সমস্যা হচ্ছে, লিভার কেন সমস্যা হয়ে গেছে এই আলোচনা আমরা অনেকবার হয়েছে। এর মধ্যে মেন পয়েন্ট এটা বলা আছে, দেখো টক্সিন সাজ অ্যাজ পেস্টিসাইড কোথায় পাওয়া যায়? খাবারের ইয়েস, যে খাবার আমরা চাষ করি পেস্টিসাইডে হার্বিসাইড। টক্সিক হেভি মেটাল সাজ অ্যাজ মার্কারি অ্যালুমিনিয়াম কোথায় পাওয়া যায়? পানি। পাঁচ মিনিট জলের মধ্যে ভালো কোথায় থাকে? জলে থাকতে পারে, বিভিন্ন মেডিসিনে থাকতে পারে, মেডিসিনে থাকতে পারে, মেডিসিনের প্যাকেটে থাকতে পারে, রেস্টুরেন্টে খাবার খেতে তাতে থাকতে পারে, প্যাকেটে থাকতে পারে, প্লাস্টিকে থাকে, জলে থাকে, অনেক খাবার থাকে। এটা পেস্টিসাইডে হার্বিসাইড থাকে। প্লাস্টিক আর আদার পেট্রোকেমিক্যাল থাকবে, প্লাস্টিককে পোড়া যেতে পারে। তারপরে গাড়ি ঘোড়া হওয়ার যে ধোঁয়া, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো গোল্ড কারোসিমিকাল তো বহু ওষুধ খাচ্ছে বলে ওষুধের রেসিপিগুলো থেকে আছে। আর কি ক্রনিক লো গ্রেড ভাইরাল ব্যাকটেরিয়া, বহুদিন ধরে ব্যাকটেরিয়া পেটের মধ্যে যদি কোনো লো গ্রেড ইনফেকশন থাকে, ওয়েস্টার্ন ভাইরাস থাকে, ইঞ্জিন ভাইরাস থাকে, যেগুলো ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশন লিভারে থাকে। আর পজিটিভ পার্টিকেল আয়োজনটা আমরা এখন গায়ে গন্ধ লাগানোর জন্য স্টেশনারি ইউজ করি, তারপরে মুখে মুখে ফুটপালিশ ইউজ করি, নকপালিশ ইউজ করি, এগুলো এই ডায়েট খুব হাই ইন ফ্যাট প্রোটিন ফ্রম পিওর, মানে একটা খাবার খাচ্ছে খুব ফাস্ট
ফাট করতে খুব বেশি তেল দিচ্ছে, খুব বেশি ফ্যাট দিচ্ছে, এগুলো খাওয়া যাবে না। এগুলো খেলে যাবে না। আর ডাবল বেকার ফুডস এর যে ডেয়ারি, দুধের ফার্ম, সয়া, হোয়াইট, আলাদা এবং ফল, এইগুলো খাবার যেগুলো আমাদের লিভারকে চাপ করে দেয়। ডিম, দুধ, গমের জিনিস, তারপরে হচ্ছে দুধটা, সয়াবিন ও সারাদিন আশু করে দেবো। এগুলো কি করে আমাদের লিভারকে পর্যন্ত প্রেশার করে। এই সমস্ত জিনিস আমাদের দৈনন্দিন জীবনে অ্যাভেলেবল কিনা, যা বললাম এগুলো আমাদের প্রতিদিন জীবনে ঘটে কিনা, ঘটে তো প্রতিদিন একটু একটু লিভার সমস্যা করছে, আর সেই করছে সাথে চলে যাবে। তখন কি খাবার দাবারের চাষ হতো, তখন কি আমাদের এতক্ষণ মধ্যে মাথাতে অ্যালুমিনিয়াম খাবার নিতে হতো, আমাদের কি অ্যালুমিনিয়াম পাইলে খাবার রেস্টুরেন্ট থেকে এগুলো খাওয়া হতো, ছিল এত গাড়ি ঘোড়া ছিল, তারপরে কোনো ওষুধ দিত, তারপরে মানুষের কোনো এই সর্দি কাশি জ্বর এত ছিল, তারপরে এত মানুষ ফ্রেশনার পারফিউম সেন্ট এসব ইউজ করতো, তারপরে মানুষ এত বেশি ফ্যাট খেত, সরষের তেল দেওয়া হতো রান্না, এত ভালো আমাদের ফাস্ট ফুড ছিল। আর মানুষ তখন সেই সময় যদি রুম ডিম এগুলো খেত কোনো সমস্যা নেই, বড় কথা করতে এর কাছ থেকে কিন্তু উপরে এখান থেকে এর উপরে গুলো আগে ছিল না, তখন এগুলো করে সমস্যা হতো। এখন এগুলো প্রচুর আছে, এগুলো করে সমস্যা। আগে এগুলো ছিল 50 বছর আগে, এর মধ্যে কিছু ছিল তাহলে তখন লিভার ছিল ওকে ফাইন, এগুলো খেলে কোনো সমস্যা হতো না। লিভার কাজ যদি দুধ খেলে লিভারের পুষ্টি বাড়বে, আর আপনি দুধই সহ্য করতে পারেন। হ্যাঁ, আগে যখন এগুলো ছিল না তখন এগুলো ভালো ছিল, আর এখন এগুলো থেকে লিভার সমস্যা হওয়ার জন্য এই চাপটা লিভার নিতে হবে। লিভারের সমস্যা হলে এগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে বর্তমান তবে পেটের যা সমস্যাগুলো হচ্ছিল এগুলো আস্তে 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 তারপরে এবার কিছু চিকিৎসা। হ্যালো, লিভারের সমস্যা চিকিৎসা কি করবে? এগুলো বের করার জন্য কি করবে? হেভি মেটাল ডিটক্স করবে। কি কি আছে বলতো এর মধ্যে? এটা বলতে পারবে? হেভি মেটাল ডিটক্স ফুডের মধ্যে কি কি আছে? पाउडर गुलगुली सजना अजवा आदि गंध ओके रात दिसु আর একটা লিবা একটা লিবা এই পাউডার নাও আইটেম এগুলো নিয়মিত কিন্তু খেতে পারে লিভার আস্তে 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 পরিষ্কার যা চলে স্যার এইসব খাবার কোথায় পাওয়া যায় স্যার? সব কিছু তো পাওয়া যাচ্ছে না গ্রাম শহরে। এইসব প্রোডাক্ট গ্রাম শহরে পাবে না তো, এগুলো স্পেশাল, যেগুলো ক্ষতি করে সেগুলো সব জায়গায় পাওয়া যায়, যেগুলো ভালো করে সেগুলো পাওয়া যায়। এগুলো কোথায় পাওয়া যায় স্যার? আমাদের হাসপাতালে দিতে পারো, অনলাইনে দিতে পারো। আগে আমরা এই দেহ থেকে এইগুলোকে বের করার জন্য এইগুলোকে ডিটাচ করতে হবে, আর বাড়িতে এগুলো ব্যবহার করতে হবে। এইটা কমানোর জন্য, এখানে কমানোর জন্য আমি ক্যাশ করে এটা
ক্যাশ ফ্লো পিডি বা টিডিএস থেকে ব্যবহার করবো 3-4 আরে লিভারে গেল আমাদের লিভারের সমস্যা থেকে হচ্ছে জানছি কিন্তু যেগুলো হয়ে গেছে এটা আমাদের তৈরি হচ্ছে এটা গ্যাস তৈরি হচ্ছে এগুলো করার পরে তাকে ডায়াবেটিস অ্যাডভাইস তো বলবো সঙ্গে ওকে বেশি বেশি পরিমাণে যেটা করতে হবে ওকে আমরা ডিপোজিট দিতে পারি অথবা গোল্ডেন দিতে পারি কি করে ভেটেরিনারিতে যে আমাশাটা তৈরি হচ্ছে যেখানে ইনজেকশন হয়েছে সেটা নষ্ট তাহলে ক্রনিক আমাশার জন্য এটা ব্যবহার করবো ক্রনিক আমাশার জন্য ব্যবহার করবো যদি ওই যে আমার সাথে ক্ষয় হতে হতে নার্ভের একদম এন্ডিং শেষ করে দিচ্ছে পায়খানা বেরিয়ে আসছে না সমস্ত ব্যবস্থা করবো তারপরে তাকে কি করবো নার্ভটাকে তোমার কি করে আস্তে আস্তে আমরা কি করবো যেমন নার্ভের এন্ডিংগুলো ঠিক করে দেবো একটা 3 থেকে 6 মাস তবে ঠিক হবে আচ্ছা লেমনের উপরটা কি স্যার ওইটা যে সুপার আমি যদি আমার সাথে থাকে তাহলে গোল্ডেন সিরাপ সিকোয়েন্স শেখাবো লিভারের জন্য দিতে পারি যে ক্যাশওয়া দেবো আর দেখি তার পায়খানা বেরিয়ে আসে না পায়খানা বেরিয়ে হয় না আর সমস্ত চিকিৎসা হবে কিন্তু নার্ভের ঠিক করার জন্য তাকে এই করবে আর এটা যদি না খাওয়া হয় কোন দিন হয় এটাকে 3 থেকে 6 মাস খাওয়াতে হবে নাকের সমস্যা নার্ভের গুলো নষ্ট হয়ে যাবে এইভাবে পেশেন্টকে আস্তে 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 হাতে করে এইখানে ইজামা কি করব ইজামা কি কাজ করব এরকম ব্যক্তি লিভারে এত কিছু জিনিস আছে হ্যাঁ তাকে ডায়েট ম্যানেজমেন্ট করলাম সমস্ত কিছু দিলাম এরপরে তো ব্লাডে তো থাকবে যেগুলো ব্লাড থেকে সে বিষটা যত পারে যদি বের করতে পারি তাহলে লিভারের প্রতি লোডটা কমে যাবে লিভারের প্রতি লোড কমে গেলে কাজটা ইজিলি হয়ে যাবে এই লোডটা কমানোর জন্য আমরা ঘাড়ে পিঠে এই জায়গাতে C7 ব্যবহার করে রুল স্ক্যাপুলার দিচ্ছে লিভারের পয়েন্টটা ক্যাপসুল লেমন বাম ক্যাপসুল লেমন পিকটা কেউ দেখাবে কয়েকটা দেখাবে পিককে দেখাবে চলে এসো একটু পিঠের পয়েন্টটা দেখে দিচ্ছি লিভারে এই মোটামুটি আপনাদের জন্য ঠিক আছে স্যার প্রথমে নিজামটা পয়েন্ট একটু লিখে দেন তো যা বলে আপনি বলে এটা কিন্তু করতেই হবে লিভারের সমস্যা ঠিক করতে যাও এইগুলো তোমার করতেই হবে এরপরে তুমি যাও পয়েন্ট করতে যেমন দেখো যেমন পয়েন্ট হ্যাঁ সে পয়েন্টটা দেখাবো এইগুলো না করে তুমি নিজেও করো কোনো কাজ হবে না করলেও হবে আমি দেখে দিচ্ছি এই যে এখানে C7 তো এই C7 তো করবো আর নিচে একটা করবো হ্যাঁ আর এই যে ওটার হাত আছে বুঝতে পারছো এটা C7 এর বলা C7 কে আমাদের লিভার থেকে C8 এই C8 করবো আমরা কি করে এখানে কোন দিকে দেওয়া থাকে বাম দিকে না ডান দিকে এখানে দিয়ে শুরু করে এখানে এইটার দিকে এই যে কোটে হাত আছে এখানে লিভার আর এই পাশে হ্যাঁ ওইটা এই যে এখানে হাত এখানে লিভার থেকে একটা দিলেও এই যেমন এবার প্র্যাকটিক্যাল দেখে দাও একটা ওটা কোশ্চেন আছে কেন স্যার প্রেশার কম হলে পরে আজকে টপিক আলাদা
তাদের মধ্যে লাগাতে এখানে আছে। খাবার খেয়েছো, খাবারটা খেয়েছো, খাবারটা ঠিক মতো চিবাওনি, বা খাবারটা যে খাবারটা খেয়েছো সেই খাবারটা ঠিক মতো ভাঙে, তাহলে খাবার এখানে জমা হবে। এখানে প্রোটিন জাতীয় খাবারটাকে ভাঙার জন্য কি দরকার? ঠিকঠাক পরিমাণে হজম হচ্ছে না। এখানে দুটো নদী থাকে, এখানে একটা ভাব থাকে, এখানে একটা ভাব। এটা হচ্ছে না, এখানে থাকে আর এখানে আপার ইসোফেগাল স্ফিংক্টার, লোয়ার ইসোফেগাল স্ফিংক্টার। এই আপার ইসোফেগাল স্ফিংক্টার থেকে দরজার অ্যাকশন করে, দরজা একদিকে দিলে একদিকে যাবে, যে ক্লোজ দিয়ে দেবে আর এই দরজা। তো খাবারটা যখন নামছে একটা ব্যাক করতে হবে। খাবারটা যখন খাচ্ছি, ধরো কোনো ব্যক্তি খাবার মুখ বেড়ে নেবে, খাবার মুখ বেড়ে এগুলো কি হবে? এই খাবারটা হজম করার জন্য, এইখানে এই পেপসিনকে ঠিকমতো কাজ করার জন্য যে প্রোটিন খাবারটা ঢুকলো, এই প্রোটিন খাবারটা ঠিকঠাক পরিমাণে হজম করানোর জন্য, ভাঙানোর জন্য পেপসিনকে কাজ করতে হবে। আর পেপসিনে ঠিকমতো কাজ করার জন্য কাকে কাজ করতে হবে? এই সিলকে কাজ করতে হবে। আর এই সেল তৈরি হলো কম, তৈরি হলো কম, আর পুরো পেট ভরে খাবার খাওয়ার জন্য মিশলো কম। বাড়ির ছাদ করেছে দেখলাম, এই বালি, পাথর, সিমেন্ট, রড সব মিশায় না, এই মিশায়, এগুলো অমনভাবে মিশ্রিত হলে তবেই ঢালা যাবে। এখানে ধরো এই সেলটা যদি ঠিক মতো সমস্ত খাবার না মিশে, তাহলে পেপসিন সব জায়গায় কাজ করতে পারবে না, কারণ এই সেল না থাকলে পেপসিন কাজ করতে পারবে না। আর পেপসিন যদি কাজ না করে খাবারটা হজম হবে না। পুরো খাবারটাকে ঠিকঠাক পরিমাণে হজম করার জন্য যদি দুধ ধরে খায়, তাহলে একটু হজম প্রক্রিয়া ব্যাঘাত হবে। এই জন্য খাবারটা, এই যে একটা হাদিসও আছে যে খাবারে একবার খাও, একবার পানি খাও, আর একবার ফাঁকা রাখো। একবার খেতে কি হবে? একবার খাবার খাচ্ছে, একবার জল থাকলে জলের সাথে এই সাইডটা মিশে গেল, আরো সহজে মিশতে পারবে। মিশার জন্য তো নাড়াতে হবে। তোমরা 2 কেজি চালের হাঁড়ি আছে, তাদের যদি 2 কেজি চাল, 3 কেজি চাল, আমরা হাঁড়ি তো বানাতে পারবে না। এখানে আমাকে নর্মালের জন্য পুরো জায়গাটা, একটা জায়গা ফাঁকা রাখতে হবে যাতে পুরো খাবারটা মিশে হবে। খাবারটা ঠিক মতো যদি মিশে যায়, তাহলে পরবর্তীকালে স্টেপগুলো ঠিক হবে। এখন ধরো কোনো ব্যক্তি দুধ ভরে খাবার খেয়ে এরকম কন্ডিশন তৈরি হয় যে এই স্পেশাল চাপ এমনভাবে পড়েছে যে দুর্বল, মানে একদিকে দ্রুত, সে এখন এইদিকেও এই উপর ইসোফেগাল স্ফিংক্টারে যদি গন্ডগোল হয়, এই স্ফিংক্টারে যদি গন্ডগোল হয়, তাহলে কি হবে? যে জুসটা তৈরি হচ্ছিল, অ্যাসিডটা, এই সেলটা উপর দিক দিয়ে রিভারগেটেড করে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স গ্যাস্ট্রো ইসোফেগাল और HCl অ্যাসিডিক, অম্ল, টক টক, মুখে যখন এই ঢুকবে লক্ষিতভাবে মিষ্টি মিষ্টি সাথে, আর HCl যেহেতু আশেপাশে সমস্ত সেলের ইলেকট্রন মুখে নিয়ে নেবে, যদি এইগুলো আছে
তো যার ভেক্টর থাকবে তাকে নিয়ে নেবে। তাহলে এই সিলিন্ডার লেয়ারে যে সেলগুলো আছে সেলগুলো কি হবে? ক্ষয় হবে। আর ক্ষয় হলে যখনই আবার পরবর্তীকালে এই সেল যাবে তখন কি হবে? আমরা সেটা গেলে কি হয়? যখন টেপটা জ্বলে না, তাহলে এই যে জ্বালা করা হচ্ছে এটা ঢুকে যাবে, এটা দিয়ে একটু জ্বালা, এটা হলো জিআরটি হওয়া যায়। এটা আরো অনেক কারণ থাকে। এখন কি হতে পারে? কোনো ব্যক্তি খাবার পড়ার সঙ্গে সঙ্গে পেটে আসে, কোনো ব্যক্তি পেটে খাবার ঢুকলো, এখানে পড়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়। তাহলে ব্যথা কখন হবে? তোমার লাগা জায়গায় যদি আঘাত করে ব্যথা হবে না? তোমার কোথাও তো লাগা আছে, কাটা আছে, কিছুতে ধরতে ব্যথা হবে। এখানে যখনই কেউ আঘাত পাইবে তখন ব্যথা হবে। যে আঘাত পাবে খাবার, তাহলে নিশ্চয়ই এই নারীতে স্টোমাকের ভাত পেপটিক আলসার আর গ্যাস্ট্রিক আলসার। তাহলে যদি স্টোমাকে কোনো আলসার থাকে, গ্যাস্ট্রিক আলসার और গ্যাস্ট্রাইটিস और গ্যাস্ট্রিক ইরিটেশন কোনো রকম ভাবে যদি থাকে, তাহলে খাবার খেলেই পেটে ব্যথা হবে। ভাত খেয়ে ব্যথা, তাহলে খেয়ে আসা না খেয়ে দিলাম ভালো, খেয়ে আবার কি হয়ে গেল? হয়ে গেল। এবার তো ভোর রাত্রেবেলায় ভোর 3টের সময় পেটে আসে, খেয়েছে রাত্রে 6টার মধ্যে খাবার সময় নিয়ে গেছে, পেট যে খালি হয়েছে কোনো কিছু ওকে এটা খাওয়া যায়। যখন পেট খালি হয়ে গেছে তখন কি পেটের ভার একা থাকবে না? ভোর 3টের সময় পেটে ব্যথা আমাদের নিশ্চয় এমন জায়গায় ব্যথা হচ্ছে যেখানে খাবার না থাকলে, মানে খাবার নাই কিন্তু খাবার হজম করার যে শক্তি থাকে পেটের নামে খাচ্ছে, যে প্রোটিন খাওয়ার কথা সে পেটের নামে প্রোটিন খাচ্ছে। খাবার যখন নাই পেটে, কিন্তু আমার এমন একটা কন্ডিশন হয়ে গেছে যে লিভার থেকে বা প্যানক্রিয়াস থেকে যে জুসটা আসছে সেগুলো পেটের নাড়ি গলগল খাচ্ছে। বলবে কিউট নাম, যেখানে জুসটা নামছে ওখানে নামছে নামছে স্মল ইন্টেস্টাইন গিভনোম পার্টে, ফার্স্ট পার্টে স্টমাকি প্যানক্রিয়াস থেকে এবং লিভার থেকে যে জুসটা নামছে অ্যাম্বুলার ঘাটা, সেই এরিয়াতে যদি খাওয়া থাকে, যদি খাওয়া থাকে তাহলে বাইরের জুস থেকে কিছু নামছে, প্যানক্রিয়াস থেকে কিছু আসছে, এটা খাওয়া যায়। তাহলে খায়ে যখন এই জুসটা ঠেকবে, বাইরের জুস যখন ঠেকবে তখন এই জুসটা থাকবে তখন লাভ হবে। যতক্ষণ খাবার থাকবে তখন এখানে অ্যাকশন দিতে পারবে, খাবার উপর কাজ করবে। যতক্ষণ পেটে খাবার থাকবে তখন জুসটা কার উপর কাজ করবে? খাবার উপর কাজ করবে। যখনই খাবার না থাকবে তখন এর উপর কাজ করবে। খালি পেটে ব্যথা হবে, খালি পেটে ব্যথা হলে তাকে বলে ইনভোলিনাল আলসার। আলসারটা পেটের এই জায়গাতে না, এই জায়গাতে বোঝার জন্য খালি পেটটা ভালো করে দিতে হবে। এই জন্য ওই ইন্ডোস্কোপি পেটের নাড়ি ঢোকা দেওয়া হবে, মুখে পায়ের দিকে দেখতে হবে, ওকে দাও যে সিনটা ভালো হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি পেটে ব্যথার সমস্যা। হ্যাঁ, এটা এই সমস্যা কোথা থেকে শুরু হলো? আপনার বেশি খাওয়ার জন্য, বেশি বেশি পেট ভরে খাওয়ার জন্য, আর সমস্যা মানে বারবার কারেন্ট গতি দিলে খাওয়া তো আগে খাচ্ছেন বলে কোনো হিসাব নাই, পরে পেটেই হলো। মোটামুটি আর কিছু কোশ্চেন? আইসে আইসে দিয়ে যাবো, আইসে দেখি এটা বাদ করতে হবে, এটা বাদ করতে হবে, তাহলে নারী আজকে তো এটা আমাদের লাভ আছে। থ্যাংক ইউ। আজকে অনেকটা দুধ বা কম খেলে অ্যালার্জি হয়, একটা ভালো কিছু গমে কি থাকে আমি বলতে তো বলে দিয়েছি, গমে বলতে থাকে গ্লুটেন কি একটা প্রোটিন। এই প্রোটিনটা যে পেটের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকে
ওই ব্যাকটেরিয়াকে বা ভাইরাসকে বৃদ্ধি করে। এটা নারীর মধ্যে কোনো দোষ এখানে হলো ইলেকট্রিক ভাইরাস বা সিভিল ভাইরাস ইনফেকশনই আছে। এই ভাইরাসটা গ্লুটেন থেকে বৃদ্ধি পায়। তাহলে গ্লুটেন যদি যায়, গ্লুটেন থেকে গিয়ে ভাইরাসকে বৃদ্ধি করে, ভাইরাসকে যুক্ত করছে দেয়। আমরা যখন খাবার খেলে ঘুমাই, ব্যাকটেরিয়া খাবার খেয়ে ঘুমায়, ওটা আরো কমাবে, ওটা হবে সমস্যা হবে, বেশি বেশি ইনফেকশন হবে, আরো বেশি আমার সাথে গমে যেতে কয়েক দিন হচ্ছে ডায়রিয়া হয়, এটা আমার সাথে দিতে হয়। অনেকে বলে যে আমার পায়খানা হয় না, কিন্তু গমের দিয়ে গম কিন্তু রাত্রে রুটি খায় পায়খানা, আমার পায়খানা হয় না, কিন্তু রাত্রে দুধ খাওয়াতে পায়খানা করতে হয়, বলে এটার মধ্যে সমস্যা আছে। ওই আমার সাথে তৈরি হচ্ছে বলে পাতলা পায়খানা, পেটটা নরম হয়ে যাচ্ছে, বাউলটা নরম থাকছে, পানি বেশি বেশি জল টানছে, জলটা অস্মটিক পেশাতে গেলে ভাব করে দিলে পায়খানা। আর যদি মানে তার পেটের নাড়ির মধ্যে ইনফেকশন আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।